এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ক্যাং হো হংজুকে কিস করে। তারপর ক্যাং হো হংজুকে বলে এই কিসটি আবার ফেরত নিও না। হংজু বলে আমি আবার কখন বললাম যে ফেরত নেব, আমরা এতটাও ক্লোজ নাই, তাই আমার অনেক আনকমফোর্টেবল ফিল হচ্ছে, তাই এতটা ক্লোজ আসার জন্য আমার আরও একটু সময় দরকার। ক্যাং হো বলে ঠিক আছে। ক্যাং হো আর হংজু খাবার খেতে এসেছিল, কিন্তু ক্যাং হো শুধু হংজুকেই দেখছিল। হংজু তখন বলে আমাকে তুমি এভাবে দেখো না। ক্যাং হো বলে ঠিক আছে, আমি তোমাকে না দেখলে তাহলে তুমি আমাকে দেখো। ক্যাং হো এর কাছে বেকের কল আসে, কিন্তু ক্যাং হো সেটা রিসিভ করে না। তারপর ক্যাং হো আর হংজু সিওল চলে আসে। ক্যাং হো হংজুকে বলে আমাদের একসাথে ডিনার করা উচিত। হংজু বলে কিন্তু আমার খিদে নেই। তখন ক্যাং হো বলে কিন্তু আমার তো খিদে পেয়েছে। হংজু বলে ঠিক আছে, আমি তোমাকে কিছু রেস্টুরেন্টের পিক সেন্ড করে দিচ্ছি। ক্যাং হো হংজুর কাছে আসে আর বলে তোমার কি মনে হয় আমি তোমাকে ছাড়া ডিনার করতে যাব? তখন তাদের গাড়ির সামনে বেক চলে আসে আর বেক তাদেরকে বলে তোমরা দুজন কি করছো? ক্যাং হো ঘরে আসে, বেক তাকে বলে তোমার মম জুনহো আমাকে ফোন দিয়েছিল, সে আমাকে জানিয়েছে তুমি নাকি রিজাইন করেছো। ক্যাং হো বলে হ্যাঁ। আমরা দেখতে পাই ক্যাং হোর মা বেকের কাছে ফোন দিয়ে রিজাইনের ব্যাপারে জানতে চাই, কিন্তু বেক বলে আমি এ ব্যাপারে কিছুই জানি না। তখন ক্যাং হোর মা বলে হ্যাঁ আমি জানি তুমি জানবে না, এই জন্য ব্যাপারটিকে আমি নিজেই সামলাবো। তো বেক ক্যাং হোকে বলে তোমার আমেরিকায় যাওয়া উচিত, কিন্তু ক্যাং হো না বলে দেয়। তো বেক বলে তাহলে তোমার মা এই ব্যাপারটিকে নিজেই দেখে নিবে। ক্যাং হো জোসেফকে ফোন দেয়। জোসেফ ক্যাং হোকে বলে তোমাকে দেখে অনেক হ্যাপি লাগছে। ক্যাং হো বলে আমি আসলে অনেক হ্যাপি আছি। জোসেফ বলে তোমার আমেরিকায় ফেরত আসা উচিত, কিন্তু ক্যাং হো বলে আমি আসবো না, এমনিও অনেক আগে আমাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছে। জোসেফ বলে কিন্তু তোমার মায়ের সামনে তুমি হ্যাঁ বলতে বাধ্য। তারপর আমরা হংজুকে দেখতে পাই, যার কাছে ক্যাং হোর কল আসে। ক্যাং হো বলে আমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছি আর আমি তোমাকে দেখতে চাই এখন। তখন হংজু দেখে তার অবস্থা এখন খারাপ, তাই সে ক্যাং হোকে বলে আমার এখন ঘুম আসছে আর তোমাকেও এখন ঘুমানো উচিত। ক্যাং হো হংজুকে বলে আমি তোমাকে অনেক পছন্দ করি আর এই কথাটা আমি তোমাকে অনেকবার বলেছি, তুমি আমার কথা বুঝতে পারছো? হংজু বলে হ্যাঁ ঠিক আছে আমি জানি, তাই বলে সে কল রেখে দেয়। বেক দেখতে পাই ক্যাং হো বাইরে কাজ করছে। বেক ক্যাং হোকে জিজ্ঞাসা করে তুমি কি গতকাল রাতে ঘুমাওনি? ক্যাং হো বলে আমার ঘুম আসেনি। বেক বলে ব্রেকফাস্টের জন্য হংজুকে ডেকে নাও। তখন ক্যাং হো বলে আজকে কি তুমি এখানেই থাকবে? বেক বলে হ্যাঁ, এমনি এটা আমার ঘর আর আজ আমার একটু কাজ আছে। ক্যাং হো হংজুকে ফোন করে, কিন্তু হংজু বলে আমি হাইজিনের সাথে বাইরে এসেছি। তারপর সে কল রেখে দেয়। তখন ক্যাং হো বেককে বলে সে আসতে পারবে না। আমরা হংজু আর হাইজিনকে দেখতে পাই যারা ডিপার্টমেন্ট স্টোরে এসেছিল। তারা ওখানে একটি ড্রেস দেখতে পাই। তখন হাইজিন বলে ইয়ন তাকের এমন ড্রেস অনেক পছন্দ আর আমি তাকে ইমপ্রেস করতে চাই। হাইজিন চুল সেট করছিল, তখন হংজুর কাছে ক্যাং হোর কল আসে। ক্যাং হো জিজ্ঞাসা করে তুমি কোথায়? হংজু বলে আমি হাইজিনের সাথে ডিপার্টমেন্ট স্টোরে এসেছি আর আমি তোমার সাথে কাল দেখা করব। তখন হাইজিন চেঁচিয়ে বলে হ্যাঁ, আজকে হংজু সারাদিন আমার সাথেই থাকবে। হংজু কল রেখে দিলে ক্যাং হো বলে 10 বছর ধরে এরা একসাথে আছে, অথচ একদিনের জন্য হাইজিন হংজুকে ছাড়তে পারছে না। আসলে সে জেলাস হচ্ছিল। হংজু আর হাইজিন সনতেকে রেস্টুরেন্টে এসে প্রচুর ড্রিঙ্ক করেছিল আর তারা নাচছিল। তখন সনতেক তাদেরকে বারণ করে, কারণ ওখানে অনেক কাস্টমার ছিল, কিন্তু তারা শুনছিল না। তখন সনতেক বলে এখন কি আমার ক্যাং হোকে ফোন করা উচিত, কিন্তু হংজু বারণ করে দেয়। কিন্তু সনতেক তাও তাদের ফটো আর মেসেজ ক্যাং হোকে পাঠিয়ে দেয়। ক্যাং হো ঘরের বাইরে আসে আর হংজুর জন্য অপেক্ষা করে, কিন্তু হংজু চলে আসে বেকের সাথে। ক্যাং হো দেখতে পাই বেকও নেশা করেছিল। বেক বলে আমার প্রথম ভালোবাসা আমাকে ধোকা দিয়েছিল আর এখনো সেই তাই হচ্ছে। বেক হাইসুকে ফোন দেয়। ফোন দিয়ে বলে তুমি আমার সাথে এমন কেন করলে? হাইসু বলে তুমি নেশার মধ্যে আসো আর কি সব আলতু ফালতু কথা বলছো। তারপর বেক হংজুকে ফোন দেয়। হংজু তার পাশেই ছিল, কিন্তু ফোন রিসিভ করে বলে এই ভয়েসটা তোমার চেনা চেনা লাগছে আর এটা অনেক ফানি ছিল। ক্যাং হো বেককে তার কাঁধের উপরে নিয়ে যাচ্ছিল। তখন বেক হংজুকে বলে তোমার জনহুর সঙ্গে ডেট করা একদমই উচিত নয়, সে ভালো ছেলে নয়, কিন্তু ক্যাং হোর সঙ্গে করতে পারো, ক্যাং হো অনেক ভালো ছেলে। বেক বলে যে ক্যাং হো তার মায়ের জন্য আমেরিকা চলে গেছিল। বেক আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ক্যাং হো তাকে পিঠ থেকে তখন নামিয়ে দেয় আর এজন্য বাকি কথা বলতে পারে না। ক্যাং হো হংজুকে নিয়ে এক সাইডে এসে জিজ্ঞাসা করে তুমি আমার ব্যাপারে কি ভাবো, কিন্তু হংজু পাশের একটি গাড়ির গ্লাসের দিকে তাকিয়ে বলে আজ আমি নতুন হেয়ার স্টাইল করেছিলাম। ক্যাং হো বলে আমার জন্য করেছিলে? হংজু বলে না, এমনি কিছুক্ষণের মধ্যে স্টাইলটা নষ্ট হয়ে যাবে। ক্যাং হো বলে তাহলে তো এই স্টাইলে তোমাকে আমার ভালো করে দেখে নেওয়া উচিত আর এই স্টাইলটি তোমাকে অনেক মানিয়েছে। পরের দিন সকালে হংজু আর ক্যাং হোকে দেখতে পাই তারা কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ওইদিকে হাইজিনও রেডি হয়ে বাইরে বের হয়ে আসে। তার বাবাকে বলে আজ আমাদের ক্যাম্পিং এর জন্য যাওয়ার কথা ছিল আর ইয়ন্তাককে আমাদের সাথে যাবে, কিন্তু বক্সু বলে সে অসুস্থ।
হাইজিন বলে আপনার জন্যই হয়েছে, কারণ আপনি তাকে জোর করে ডেটে পাঠিয়েছিলেন। হাইজিনের বাবা বলে ইয়ন তাক আমার বড় ছেলের মতো, তোমার মা যখন ব্যস্ত থাকতো সে আমাকে অনেক সাহায্য করেছে, তাই আমি আমার বড় মেয়ের সঙ্গে তার ডেট ঠিক করতে চাচ্ছি। হাইজিন বলে তাহলে আমার কি হবে? আপনি তো জানেনই আমি আর ইয়ন তাক অনেক ক্লোজ, আমার ব্যাপারেও ভাবেন। তখন বক্সু হাসে আর হাইজিনকে বলে তুমি তোমার বড় বোনকে হিংসা করছো তাই না? হাইজিন বলে এমন কোনো ব্যাপার না। ওদিকে ক্যাং হো রেডি হয়ে হংজুর কাছে আসে, কিন্তু দেখতে পাই সেখানে হাইজিনও ছিল। তারপর তারা তিনজন একসাথে ক্যাফেতে আসে। হংজু আর ক্যান হো কফি নিতে আসলে ক্যান হো হংজুকে জিজ্ঞাসা করে আজকে কি সারাদিন আমাদের সাথে হাইজিন থাকবে? হংজু বলে হ্যাঁ, কারণ ইয়ন তাক অসুস্থ। তারা একসাথে এসে বসে আর হাইজিন ইয়ন তাককে মেসেজ করে জিজ্ঞাসা করে যে সে ঠিক আছে কিনা। আসলে হাইজিন অনেক চিন্তা করছিল। তো হংজু জিজ্ঞাসা করে হাইজিনকে যে ইয়ন তাক কেমন আছে, কিন্তু হাইজিন বলে আমি জানি না, আমি তাকে মেসেজ করেছি কিন্তু কোনো উত্তর পাইনি। হংজু বলে তোমার উচিত ইয়ন তাকের কাছে যাওয়া, কারণ আমার বেলাতে কেন আমার পাশে ছিল। তারপর তারা হাইজিনকে ইয়ন তাকের বাড়ির সামনে নামিয়ে দেয় আর কেন হংজুকে বলে ফাইনালি আমরা দুইজন এখন একা, আমাদের মাঝে আর কেউ আসবে না। তারপর তারা ওখান থেকে চলে যায়। আমরা ইয়ন তাককে দেখি যে তার মা তাকে বলে তোমাকে এখন কোনো মেয়ের সাথে ডেট করা উচিত। তখন ওখানে হাইজিন চলে আসে। হাইজিন ইয়ন তাককে জিজ্ঞাসা করে ইনি কি তোমার মা? ইয়ন তাক বলে হ্যাঁ। হাইজিন ইয়ন তাকের মা এসে কথা বলে। ইয়ন তাকের মা হাইজিনকে অনেক রকম প্রশ্ন করে, তোমার নাম কি, তোমার বয়স কত, আরো অনেক কিছু। তো হাইজিন সব প্রশ্নের উত্তর দেয় আর বলে আমি আর ইয়ন তাক একই স্কুলে জব করি। ইয়ন তাক তার মাকে গাড়িতে উঠিয়ে দিয়ে বলে মা এই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তার মা তারপর ওখান থেকে চলে যায়। তারপর ইয়ন তাক হাইজিনকে বলে আমাকে ক্ষমা করে দিও। হাইজিন বলে আমি এখানে তোমাকে দেখতে এসেছি। ইয়ন তাক পড়ে যাচ্ছিল, তখন হাইজিন তাকে ধরে নেয়, কিন্তু ইয়ন তাক তাকে সরিয়ে দিয়ে বলে আমি ঠিক আছি আর এখন তোমার যাওয়া উচিত। এটা বলে ইয়ন তাক ওখান থেকে চলে যায়। হাইজিনের মন খারাপ হয়ে যায়। সে এক জায়গায় বসে আর বলে আমি আজ ইয়ন তাকের জন্য রেডি হয়ে এসেছি, সঙ্গে নতুন জুতাও পরে এসেছি, কিন্তু সে কোনো কিছুই দেখলো না। আমরা জুনহোকে দেখি যে হাইজিনের বাসায় এসেছিল। হাইজিনের বাবা অর্থাৎ বক্সু আর ক্যাংহুর ছবি দেখে সে। হাইজিনের বাবা আর জনহো একসাথে বসে ড্রিঙ্ক করছিল। জনহো বলে আমি আগের বারও এখানে এসেছিলাম। তখন হাইজিনের বাবা বলে আমি একটা জিনিস জানতে চাই, তুমি হংজুকে রেখে কেন চলে গিয়েছিলে? জনহো বলে তার জন্য একটা পার্সোনাল রিজন ছিল। তখন বক্সু বলে তোমার এখন হংজু থেকে দূরে থাকা উচিত, কারণ তুমি হংজুকে একা রেখে চলে গিয়েছো। তোমার উচিত ছিল হংজুর সাথে সব ক্লিয়ার করে যাওয়া আর বলা উচিত ছিল হংজুকে অপেক্ষা করতে। তুমি কেন গিয়েছো এটা হংজুর জানা উচিত, তাই না? তাহলে হংজু কষ্ট পেত না। আর এখন তুমি যেসব কথা বলছো আমার কাছে এখন বাহানা লাগছে। আগে হলে আমি বিশ্বাস করতাম, কিন্তু এখন না। এজন্য এখন তোমার হংজুকে ভুলে যাওয়াই উচিত। আমরা স্কুলে হাইজিনকে দেখতে পাই যে ইয়ন তাকের বসার জায়গার দিকে তাকাচ্ছিল। সে ওখানে তার জুতাটি খুলে রেখে যায়, কারণ সেই জুতাটি ইয়ন তাকে দিয়েছিল। ইয়ন তাক এসে দেখতে পাই হাইজিন তার সেই জুতাটি দিয়ে গিয়েছে, সাথে একটি চিরকুটও দিয়ে গিয়েছে। চিরকুটে লেখা ছিল আমি এটি ভালো করে পরিষ্কার করে দিয়েছি। ইয়ন তাক বলে আমি হাইজিনের সঙ্গে ঠিক করিনি, এখন আমার হাইজিনের কাছে ক্ষমা চাওয়া উচিত আর ডেটের কথা জিজ্ঞাসা করা উচিত। ইয়ন তাক তারপরে হাইজিনের কাছে আসে। সে হাইজিনকে বলে কালকে তুমি ফিরে আছো? হাইজিন বলে আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি, এটা কি যথেষ্ট নয়? আর আজকের পর আমাকে আর বিরক্ত করবে না। এটা বলে সে অনেক কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। তারপর আমরা হংজু আর ক্যানহোকে দেখতে পাই। হংজু ক্যানহোর দিকে তাকিয়েছিল। তখন ক্যানহো বলে আমাকে এভাবে দেখেও তোমার মন ভরবে না। হংজু বলে আচ্ছা আমাকে বলো তুমি আমাকে কেন পছন্দ করো, আমার মধ্যে তোমার কি ভালো লেগেছে? ক্যানহো বলে আমি জানি না, জাস্ট এমনি তোমাকে পছন্দ করি সব সময়। তারপর তারা একটি আর্ট গ্যালারিতে আসে। হংজু বলে এত স্মার্ট হয়ে কি লাভ যখন জানেই না যে সে আমাকে কেন ভালোবাসে। হংজু ক্যাংহুর নাম ধরে ডাকলে ক্যাংহো বলে তুমি আমার নাম ধরে ডাকলেই আমার বুকের ভিতরে হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে যায়। আর আমাদেরকে দেখানো হয় স্কুল টাইমে যখনই হংজু ক্যাংহুর নাম ধরে ডাকতো তখনই ক্যাংহুর স্পন্দন বেড়ে যেত। তারপর ক্যাংহো হংজুর কাছে আসার বলে আমি তোমাকে সেই সময় ধরে ভালোবাসি যখন থেকে তুমি আমার নাম ধরে রাখতে। তারপর তারা একে অপরকে কিস করতেই যাচ্ছিল, তখনই ক্যাংহুর কাছে বেকের কল আসে, কিন্তু বেক রিসিভ করে না, কলটি কেটে দেয়। তারপরে আসে হংজুর কাছে। হংজু রিসিভ করলে বেক বলে এখন ইমার্জেন্সি, জলদি চলে আসো। তারা দুজন বাড়িতে চলে আসে। ক্যাংহো হংজুকে বলে আমার কিছু কাজ আছে। হংজু বলে ঠিক আছে। তারপর তারা চলে আসে। হংজু তার ঘরে এসে ছোটবেলার ছবি দেখছিল, সাথে তার ক্যারিয়ার আর প্ল্যানের একটি কাগজ দেখছিল যেখানে সে অ্যানিমেশন ডিরেক্টর হতে চেয়েছিল, সাথে সে পাস্টের সিন মনে করে। আর আমরা দেখি যে ক্যাংহো যখন হংজুর ঘাড়ের পরে মাথা রেখেছিল তখন হংজুরও হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে গিয়েছিল। হংজু বলে হয়তো ওই সময় আমি যেমন অনুভব করতাম ক্যাংহো তেমন অনুভব করত। আমরা ক্যাংহুকে দেখতে পাই যে তার মায়ের সাথে কথা বলছিল। সে তার মাকে বলে আমাকে মাফ করে দিও, এত বড় ডিসিশন আমি একাই নিয়েছি।
তখন ক্যাংহোর মম বলে আগে তোমার সব ডিসিশন আমি নিতাম। ক্যাংহো বলে হ্যাঁ, কিন্তু এবার থেকে আমি আমার ডিসিশন আমি একাই নিব। আমরা হংজুকে দেখতে পাই যে জন্নুর সাথে কন্ট্রাক্টের ব্যাপারে কথা বলার জন্য বের হয়েছিল। সে ক্যাংহোর ঘরের সামনে এসে দাঁড়ায়, কিন্তু সেখানে ক্যাংহো ছিল না। তো সে ক্যাংহোকে ফোন করে। তখন ক্যাংহো বলে কি ব্যাপার, আমার কথা কি তোমার মনে পড়ছিল? হংজু বলে হ্যাঁ, কিন্তু তুমি এখন কোথায় আছো? ক্যাংহো বলে আমার কিছু কাজ ছিল তাই চলে এসেছি। তোমার রাতের প্ল্যানের কথা মনে আছে তো? হংজু বলে হ্যাঁ। এটা বলে সে কল রেখে দেয় আর ক্যাংহো তার মায়ের সাথে চলে যায়। তার মা রাস্তায় হংজুকে সেই বাস স্টপে বসে থাকতে দেখে নেয়। ক্যাংহোর মা হংজুর দিকে তাকিয়ে থাকে। ক্যাংহো তার মাকে বলে এখানে কোনো কিছু চেঞ্জ হয়নি, সব আগের মতোই আছে। ক্যাংহোর মা বলে হ্যাঁ ঠিক বলেছো, সব আগের মতোই দেখছি। ওইদিকে হংজু জন্নুর সঙ্গে কথা বলার জন্য চলে আসে। জন্নু হংজুকে বলে আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। ক্যাংহো আর তার মাকে দেখি যারা কোম্পানিতে এসেছিল। ক্যাংহোর মা বেগকে বলে আমার আরেকটি বাড়ি ছিল, সেটার কি হলো? বেগ বলে বাড়িটি ভাড়া দেওয়া, সেখানে আগে থেকেই লোক থাকে। ক্যাংহোর মা বলে ঠিক আছে, তাহলে আমি হোটেলে থাকবো। ক্যাংহো চমকে যায় আর বলে এসব কি আমার জন্য? কিন্তু আমার ডিসিশন কখনো চেঞ্জ হবে না। ক্যাংহোর মা বলে ঠিক আছে, আমার ডিসিশনও চেঞ্জ হবে না, আমি এবার থেকে এখানেই কাজ করব। অন্যদিকে হংজু জন্নুকে বলে এই প্রজেক্টে আমি আর তোমার সাথে কাজ করতে পারবো না। জন্নু বলে দাঁড়াও, আগে তো আমাকে পড়তে দাও। হংজু বলে ওটা তুমি একাই করতে পারবে। এটা বলে সে চলেই যাচ্ছিল, তখনই জন্নু ওখান থেকে পড়ে যায়। হংজু জন্নুকে বলে তুমি ঠিক আছো তো? তোমার শরীর কি অনেক বেশি খারাপ? জন্নু বলে আমি যদি তোমাকে বলি আমার শরীর খারাপের জন্য আমি এখান থেকে চলে গিয়েছিলাম, তাহলে কি তুমি আমার কাছে ফেরত আসবে? এর শেষে আমাদের পাস্টের সিন দেখানো হয়, যেখানে ক্যাংহো দাঁড়িয়েছিল, তার কাছে তার মায়ের ফোন আসে যে আমরা আমেরিকা চলে যাচ্ছি। ক্যাংহোর মা দেখতে পাই যে ক্যাংহো দাঁড়িয়ে থেকে সামনে থাকা একটি মেয়েকে দেখছিল, যেটা ছিল হংজু। আর হংজু ক্যাংহোর নাম ধরে ডাকছিল, কিন্তু যখন হংজু রাস্তার এপাশে আসে দেখতে পাই সেখানে ক্যাংহো ছিল না। তারপর ক্যাংহোর মা হংজুর কাছে আসে আর দেখতে পাই একটি ক্যারি ব্যাগের মধ্যে অনেকগুলো নোবেল ছিল, যেগুলো ক্যানও হংজুর জন্য এনেছিল। ক্যানহোর মা হংজুকে জিজ্ঞাসা করে এই নোবেলগুলো কি তোমার? তখন হংজু নোবেলগুলো দেখে বলে এগুলো তো আমার পছন্দের নোবেল, কিন্তু এগুলো আমার না। হংজু সেগুলো ওখান থেকে রেখে তারপর ওখান থেকে চলে যায়। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। বাই বাই।